এখন আমি আলোচনা করব বাংলাদেশের বাংলাদেশে কেন বেশি মুসলমান। আশেপাশে তো আমাদের আহ, বাংলাদেশের আশেপাশে দুটা ইয়ে আছে, একটা হলো গিয়া পশ্চিম বাংলা, একটা হলো গিয়া মেঘালয়, আসাম, বার্মা। এখানে মুসলমান নাই, কিন্তু বাংলাদেশে মুসলমান বেশি কেন। তো এটা নিয়ে দুটো তত্ত্ব দিয়েছেন, একটা হলো রিচার্ড ইটন, আমেরিকান একজন, এবং আরেকজন হলো বাংলাদেশি সলিমুল্লাহ খান। বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী গুণী হিসেবে সলিমুল্লাহ খান অনেকেই মনে করে এখন বর্তমানে যারা জীবিত আছেন। কিন্তু আমি এখানে বলবো যে দুটাই ভুল। দুটাই ভুল এই জন্য যে রিচার্ড ইটন কি বলেছে সেটা আগে একটু আলাপ করি। রিচার্ড ইটন তিনি বলেছেন যে বাংলাদেশ ইসের বাইরে ছিল, নাম কি বলে, হিন্দুদের বাইরে ছিল। এই জায়গাটায় সাঁওতাল, তামিল, কোল, মুন্ডারি এইসব এলাকার লোকেরা এখানে বসবাস করতো। তো কাজেই আমি মনে করি যে এটাও ভুল। কারণ আমাদের যে না সাঁওতাল, তামিল, কোল এগুলো কোথায় আছে মেন, বেসিক্যালি এরা হলো দক্ষিণ ভারতের, মানে যারা এখানে আর্য আসার আগে যারা ছিল অস্ট্রিক জাতির, তারা অস্ট্রিক জাতির হলো চাইনিজ, অস্ট্রিক না, এরা হলো গিয়া যারা এখানকার আদিবাসী কালো মানুষগুলা, এই মানুষগুলা কিন্তু এই বাংলাদেশে ছিল। এবং বাংলাদেশে থাকার পরে তারা এই নাম কি বলে, এই যে সাঁওতাল, তামিল, কোল, মুন্ডারি এদের থেকে বাংলাদেশিরা অনেক বেশি মানে প্রভাবিত হয়নি। কারণ আমাদের যে নায়করা, মানে যাদেরকে রোল মডেল করতে সুবিধা হয়, তাদের সাথে উত্তর ভারতের নায়কদের প্রচণ্ড মিল আছে চেহারায়। আপনি যদি অক্ষয় কুমার ধরেন, শাহরুখ খান দেখেন, আর সালমান খান দেখেন, অজয় দেবগান দেখেন, এদের সাথে কিন্তু বাংলাদেশের চেহারা মিল আছে। কিন্তু শাহরুখ, সালমান, অজয় দেবগান, অক্ষয় কুমারের সাথে কিন্তু দক্ষিণ ভারতের যে মহেশ বাবু বা এই যে আর যেগুলো আছে, ওদের চেহারা তেমন একটা মিল নাই। এই যে আল্লু অর্জুন, এদের চেহারা তেমন একটা মিল নাই। তাহলে আমাদের নায়কদের সাথে উত্তর ভারতের কেন মিল? কারণ আমাদের চেহারাটা একই ধরনের, ওর একটু ফর্সা বেশি, বাঙালি একটু কালো। তাইলে এই ইটনের তত্ত্বটা কিন্তু আসলে খাটে না। ইটন যেটা বললেন, ইটন বলেছেন যে বাংলাদেশে যে এই বাংলাদেশে হিন্দু এবং মুসলমান, এখানে হিন্দু মুসলমানের বাইরে ছিল। এর ফলে হিন্দু মুসলমানের বাইরে থাকার ফলে এই জায়গাটায় ছিল হলো গিয়ে তামিল, কোল, মুন্ডারি। হ্যাঁ, এবং এই জায়গাটায় এই অনার্য জাতির বসবাস, এটি কিন্তু আসলে ভুল। এবং ইটন আরেকটা বলেছেন যে এখানে জমি জাতি যেহেতু দেওয়া হয়েছিল, এই জন্য এই জায়গাটায় আহ, এই মুসলমান হয়েছে। এটার মধ্যে কিছুটা সত্যতা থাকতে পারে, কিন্তু আসল সত্য যেটা সেটা আমি বলি যে আহ, মানে এই এটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের বঙ্কিমচন্দ্রে যেতে হবে। বঙ্কিমচন্দ্র যে কথাগুলো বলেছেন সেটা থেকে বাঙালি মুসলমান ইনফার করতে পারেনি। বঙ্কিমচন্দ্র নিজেও ঠিক সেভাবে বুঝতে পারেনি। বঙ্কিমচন্দ্রের কথার মধ্যে ওই ইগুলো আছে। বঙ্কিমচন্দ্র বলছেন যে পাঞ্জাব বা সিন্ধ যত আগে মুসলমানরা দখল করেছে, তা থেকে দিল্লি দখল করতে 300 বছর লেগেছে। কেন এই 300 বছর কেন লাগলো? তার মানে হিন্দুরা খুব একটা সমৃদ্ধ জাতি। সমৃদ্ধ জাতি ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু বঙ্কিমচন্দ্র এটা বলেন না যে আরেকটা জিনিস, আরেকটা তত্ত্ব আমাদের এখানে হাজির করছেন, সেটা হলো গিয়ে সলিমুল্লাহ খান। সলিমুল্লাহ খান তত্ত্বটা বলিনি, তারপরে আমরা বঙ্কিমের তত্ত্বে যাব। সলিমুল্লাহ খান বলছেন যে এই জায়গাটার মুসলমানরা, এই জায়গাটায় যেহেতু অনার্য অংশ বা এই জায়গাটা গরিব অংশ, এর ফলাফল হয়েছে যে এখানে গরিব মুসলমানরা, এখানে যেহেতু মানে হিন্দুরা ছিল, তামিল, তেলেগু, মানে হিন্দুদের মধ্যে যারা শূদ্র ছিল তারাই আগে মুসলমান হয়েছে। এই কথাটা কেউ বলছেন সলিমুল্লাহ খান, এটাও ভুল। কারণ এখানে আমরা দেখি যে আগে তো এই প্রযুক্তিগুলো ছিল না, এই যে এই হিউজ লেখাপড়া, এই টেকনোলজি, এই ফ্রিজ, এই ল্যাপটপ, মোবাইল, এগুলো ছিল না। তাহলে আগে সম্পদ হিসেবে কাউন্ট হতো শস্য। তাহলে ভারতবর্ষের সবচেয়ে ধনী এলাকা ছিল দুইটা, একটা পাঞ্জাব আর বাংলা। তো কাজে গরিব এলাকা হিসাবে যেখানকার শূদ্ররা আগে মুসলমান হয়েছে, এটা ঠিক না। এখানে বুঝতে হবে যে এখানে প্রচুর পরিমাণে আর্য এসেছিল, পাঞ্জাবে যেমন প্রচুর আর্য ছিল, কারণ প্রচুর পরিমাণে উর্বর এলাকা। আর্যরা বা এই ইরান তুরানের লোকেরা যখন এই জায়গাটা দখল করেছে, তখন সবচেয়ে উর্বর এলাকার আগে বসতি স্থাপন করেছে। এবং এবং এদের সাথে মারামারি তো পারেননি কারা, এই যারা চাইনিজ, যারা এই তিব্বতের, বা যারা এই বার্মার, বা যারা এই ইসের নাম কি বলে, এই পাশে যারা আছে এই আসাম, দার্জিলিং, মেঘালয়, এইসব এলাকার লোকেরা তখন পাহাড়ি এলাকায় চলে গেছে। তাহলে এটা বুঝতে হবে যে এই উর্বর এলাকার প্রতি সবার লোক ছিল। তামিল,
তামিল, কোল, মুন্ডারি এদের উপর লোক ছিল। আবার এই চাইনিজ রেস যারা, এই চাকমা যারা, এই মেঘালয়, আসাম, মণিপুর বা দার্জিলিং এদের লোক ছিল। কিন্তু আর্যদের সাথে লড়াইয়ে তারা পারেনি, তারা চলে গেছে। এর ফলে উত্তর ভারতেও যেমন এই নাম কি বলে হিন্দুদের প্রাধান্য ছিল, এখানেও হিন্দুদের প্রাধান্য ছিল। কিন্তু তার মানে এই না যে হিন্দুদের নিম্ন স্তরের লোকের এখানে ছিল। তাহলে তো এই হিন্দুদের যারা নিম্ন স্তরের সেগুলো তো মানে মধ্যপ্রদেশ, তারপরে এই অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, এই বা যারা যুদ্ধ হেরে গিয়েছিল সেই নাম কি বলে, যারা হলো গিয়া ঈশের বংশধর, নাম কি বলে রাবণের বংশধর, তারা তো আগে মুসলমান হতো। কিন্তু আমরা শ্রীলঙ্কায় মুসলমান পাচ্ছি না, সেভাবে মুসলিম মেজরিটি পাচ্ছি না, আবার ঈশেও মুসলিম মেজরিটি পাচ্ছি না, এই যে নাম কি বলে দক্ষিণ ভারতে। কিন্তু বাংলায় মুসলমান সবচেয়ে বেশি মুসলমান দেখা গেল। এবং পাকিস্তান যখন ফর্ম হলো, দেখালো পাকিস্তানের প্রায় 54%ই মুসলমান বাংলাদেশ বা এই ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানের মধ্যে ইস্ট পাকিস্তান বা বাংলাদেশে। তাইলে এই জায়গাটা কেন মুসলমান হলো আগে, সেই জিনিসটা বুঝতে গেলে এই জিনিসটাকে তিনি বলতেছেন, সলিমুল্লাহ খান বলতেছেন যে নিম্ন বর্ণের লোকেরা, এখানে নিম্ন বর্ণের হিন্দুরা আগে মুসলমান হয়েছে। তো এটা আমি আরও বিস্তারিত ব্যাখ্যা দেবো যে এটা আসলে ভুল, কী কারণে ভুল। আগে আমরা বঙ্কিমের তত্ত্বটা আলোচনা করি। বঙ্কিম বলছেন যে এই ইসের 300 বছর পরে নাম কি বলে যারা দখল করেছিল এই সিন্ধু পাঞ্জাব, তা 300 বছর পরে, আসলে তো 300 এবং 500, সিন্ধের প্রায় 500 বছর পরে বাংলা দখল হয় বা এই দিল্লি দখল হয়, এবং দিল্লি দখলের সাথে সাথে আবার বাংলা দখল হয়ে যায় প্রায় 10-15 বছরের মধ্যেই। তাহলে ঘটনাটা কি, তাহলে দিল্লির কি ব্যাপার ছিল, যেটা দিল্লির ব্যাপারগুলো কেন বাংলায় এত চমৎকারভাবে চলে আসলো, আর দিল্লির ব্যাপারটা বাংলায় কিভাবে চলে আসলো, এবং দিল্লির ব্যাপারটা বাংলায় চলে আসলো, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে দিল্লিতে যে দিল্লি, এবং এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই যখনই 1712 সালে 712 থেকে 715 পর্যন্ত শাসন করে, 712 সালে বিন কাসেম সিন্ধু দখল করেছেন। সিন্ধু দখল করার পরে পরেই কিন্তু এই পাঞ্জাব দখল হয়নি, তারা আশেপাশে গুজরাট, মধ্যপ্রদেশ বা এই পাঞ্জাবে হামলা চালিয়েছে, কিন্তু পাঞ্জাবটা আস্তে আস্তে দখল হয়েছে। পাঞ্জাবের দখল হওয়ার পরে কিন্তু এই 1000 সালের মধ্যে পাঞ্জাবে একটা মুসলমানদের 1000 খ্রিস্টাব্দে মুসলমানদের একটা স্ট্রংহোল্ড তৈরি হয়ে যায়। কিন্তু এই যে 900 বা 1000 সালের মধ্যে পাঞ্জাব দখলে চলে আসলো, কিন্তু 900 থেকে 1200, এই 300 বছর কেন লাগলো পাঞ্জাব থেকে দিল্লি আসতে, এটা বুঝতে হবে যে পাঞ্জাব যত সমভূমি, পাঞ্জাবের মানুষের মতো মন নরম। নরম বলতে আমি এদেরকে মানে বোকা বলতেছি না, এদেরকে আমি বলতে অবস্টিনেট না, এরা যুক্তিবাদী, এরা মানুষের সাথে মিশে। তাহলে পাঞ্জাবের যত সেটা কিন্তু এই রাজস্থানের মরুভূমি, এই জায়গাগুলোতে মানে মুসলমানদের বিকাশ কম হয়েছে রাজস্থানের মরুভূমিতে। কিন্তু আমরা দেখব যে এই পাঞ্জাবটা যেহেতু মন নরম, যেহেতু সমভূমি, ভারতবর্ষের শস্যক্ষেত্র কোনটা, দুইটা, একটা হলো পাঞ্জাব, একটা হলো বাংলা, এই জিনিসটা বুঝতে হবে। এবং দুইটাই কিন্তু মুসলিম প্রধান। তো এই জিনিসটা বুঝতে হবে, যেখানে শস্যক্ষেত্র, যেখানে সমভূমি, সেখানে যোগাযোগটা সুবিধা। যেখানে পাহাড়, আপনি তাকে দেখতে পাচ্ছেন না, আপনি ডাকছেন, আরেকজন উত্তর নিচ্ছে, সে কি আসল লোক না অন্য লোক উত্তর নিচ্ছে, আপনি বুঝতেও পারতেছেন না। তাহলে এই পাহাড়ি এলাকায় যোগাযোগটা কঠিন, আর সমভূমিতে যোগাযোগটা সহজ। এই জন্য কি হয়েছে যে এই পাঞ্জাব থেকে হিন্দু ধর্মের কারিশমার জন্য মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম উন্নত বলে যে 300 বছর দেরি হলে তা নয়। তাইলে তো উল্টা, ওই যদি হিন্দু ধর্মে উন্নত হতো তাহলে কিন্তু এই পাঞ্জাব উল্টা দিল্লি থেকে লোক এসে পাঞ্জাব দখল করে নিত। যে একটা ভুল হয়ে গেছে, পাঞ্জাবের রেশনাল লোকরা, ঠান্ডা লোকেরা, যুক্তিপূর্ণ লোকেরা, সমভূমি লোকেরা, কিন্তু পাঞ্জাব আর হিন্দু হয়নি। পাঞ্জাব মুসলমান তো আছেই, এবং দীর্ঘ প্রায় 500-700 বছর মুসলমান, সেই যে 1200 সাল থেকে 1757 সাল, এবং তারপরেও মানে ওখানে 1757 সালে বাংলা ইসের আন্ডারে আসছে। কার আন্ডারে আসছে? বাংলা আন্ডারে আসছে হলো গিয়া মুঘল, এই ব্রিটিশদের আন্ডারে। কিন্তু তারপরেও দিল্লি কিন্তু আরও কিছুদিন স্বাধীন ছিল। তাহলে দিল্লি, উত্তরপ্রদেশ, এই জায়গাটা কেন মুসলমান হলো? কারণ দিল্লি, উত্তরপ্রদেশ কিন্তু অত উর্বর না, যতখানি নদী পাঞ্জাবে আছে, যেমন পাঞ্জাব পঞ্চনদীর দেশ, সিন্ধু নদীর নামে এই দেশের নাম সিন্ধু, কিন্তু সিন্ধু নদীর নামে সিন্ধু দেশ। কিন্তু বাংলাদেশের মতো পদ্মা না, কিন্তু বাংলাদেশের 313টা নদী। তাহলে এত নদী, এত উর্বর একটা জায়গা, এবং পাঞ্জাবের মতো উর্বর জায়গা, সিন্ধুর মতো নদীওয়ালা এলাকা, কেন মুসলমান হইলো? এই জিনিসটা আমাদের চিন্তা করে দেখতে হবে। এবং এই যে দক্ষিণাত্যের মালভূমি, তারপরে এই
এই এলাকাগুলো কিন্তু মুসলমান হয়নি আজও। যদি এই নিম্নবর্ণের লোকেরা বা যারা পরাজিত তামিল কোল মুন্ডারি এবং যারা এই রাক্ষসের বংশধর, যারা হলো গিয়া রাক্ষস কিন্তু অত খারাপ না, আজকে আমরা দেখতেছি যে সেই তামিল কোল মুন্ডারি ওদেরই কিন্তু এই সিন্ধু সভ্যতাটা ছিল। তাহলে ঘটনাটা কি হলো এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে ঘটনাটা হয়েছে এমন যে তামিল কোল মুন্ডারি এটা বিষয় না, বিষয়টা হলো যে এই যে বিজয়ী জাতিগুলা ইতিহাস সবসময় বিজয়ী জাতি দ্বারা লিখিত হয় এবং উর্বর জমি কিন্তু বিজয়ীরাই দখল করে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো এই বিজয়ীরা যখন এই বাংলা দখল করলো তখন কিন্তু এই নিউটনেরও যে ব্যাখ্যা দিয়েছেন এবং সলিমুল্লাহ খানও যে ব্যাখ্যা দিয়েছেন দুটোই ভুল। সো ইটন ব্যাখ্যা দিয়েছেন যে এই জায়গাটা ইসের আন্ডারে, নাম কি বলে, বৌদ্ধদের আন্ডারে তেমন একটা ছিল না, এবং এই জায়গাটা নাম কি বলে এই বৌদ্ধদের আন্ডারে ছিল, হিন্দুদের আন্ডারে ছিল না। এবং সলিমুল্লাহ খান ইসে যাইয়ে বৈশ্যবাড়িতে যাই বলে আসছেন যে এই জায়গাটা নিম্নবর্ণের হিন্দুরা, কিন্তু আসলে ব্যাপারটা দুটোই ভুল। কারণ এই জায়গাটা যদি 10জন উচ্চবর্ণের হিন্দু থাকে আর 90 জন নিম্নবর্ণের হিন্দু থাকে, ওই 10 জন উচ্চবর্ণের হিন্দু এবং 90 জন নিম্নবর্ণের হিন্দু সবাই মুসলমান হয়েছে এই জায়গাটায়। এবং যে জায়গাটায় নিম্নবর্ণে বা তামিল কোল মুন্ডারি সেই যে দক্ষিণ ভারত, সেই জায়গাটা কিন্তু আজও হিন্দু আছে। শ্রীলঙ্কা যে কিছুটা কালো মানুষ, ওই এলাকারও কিন্তু আজও বৌদ্ধ আছে। তাহলে নিম্নবর্ণের বা পরাজিত অনার্যরা যে মুসলমান হয়েছে এই তত্ত্বটাও খাটে না। তাহলে তত্ত্বটা কি আসলে, এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে ওই ইতিহাস থেকে। ইতিহাস কিন্তু আমাদের, যেমন আল্লামা ইকবালের কথাই আছে যে গতকালের আর সেই তোমার আগামী দিনের স্বপ্ন দেখি। তাহলে পাঞ্জাবটা ফট করে মুসলমান হয়ে গেল, সিন্ধুটা ফট করে মুসলমান হয়ে গেল, কিন্তু দিল্লি মুসলমান হচ্ছে না। 300 বছর দিল্লি আটকে রাখলো। তারপরে 1191 সালে মোহাম্মদ ঘোরি তিনি এই পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করলেন। পৃথ্বীরাজ পরাজয় একটা বই আছে রবীন্দ্রনাথের, প্রথম জীবনে একটা বই করেছেন, একটা বই লিখেছেন। তাহলে এই 1991 সালে তিনি যেটা করলেন, কে করলেন, এই 91 সালে যে জিনিসটা করলেন সেটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এটা কে করলেন, এটা আমাদের বুঝতে হবে। সেটা করেছেন হলো গিয়া এই যে 1991 সালে যে এই তত্ত্বটা দাঁড় করালেন ইসের এই নাম 1991 সালেই একটা বিরাট বড় তত্ত্ব দাঁড় করিয়ে ফেলেছিলেন। 1991 সালের তত্ত্বটা হলো গিয়া 1991 সালে একটা তত্ত্ব দাঁড় করালেন। 1191 সালেই অ্যাটাক করেছিল। কি অ্যাটাক করেছিল? এই মোহাম্মদ ঘুরি তিনি অ্যাটাক করেছিলেন দিল্লি এবং সেবার পরাজিত হন। 1192 সালে তিনি দখল করে নেন এবং মোহাম্মদ ঘুরি মারা যান। তাহলে এই আর বাংলা দখল হলো 1204 সালে। তাহলে এখান থেকে কয় বছর? 15 বছর, 14 বছর, 13 বছর, 13-14 বছরের মধ্যেই দিল্লি দখল করার পর থেকে বিহার বাংলা দখল করতে লেগেছে মাত্র 13-14 বছর। আর পাঞ্জাব সিন্ধু থেকে দখল করতে লাগলো 300 থেকে 500 বছর এই দিল্লি দখল করতে। তাহলে দিল্লির এখানে মাটিটা অনেক শুখা, এটা বুঝতে হবে, অতটা উর্বর না। কিন্তু তারপরেও সেখানে 26 কোটি মানুষ আছে উত্তরপ্রদেশে, এবং সেখানে কিন্তু তার থেকে বিহারটা আবার আরও শুখা, কারণ ওখানে নদী যে পরিমাণ গঙ্গা যমুনা যেভাবে প্রবাহিত হয়েছে সেটা কিন্তু বিহারে অতটা প্রবাহিত হয়নি। তা বিহারে কিন্তু যত মুসলমান আছে, উত্তরপ্রদেশের মুসলমান কিন্তু প্রায় 4 কোটি মুসলমান আছে। 26 কোটির মধ্যে 4 কোটি উত্তর ভারতে মুসলমান আছে। বিহার থেকে অনেক মুসলমান চলে গেছে, উত্তরপ্রদেশ থেকে মুসলমান চলে গেছে, তারপরেও বিহারের থেকে উত্তরপ্রদেশে মুসলমান বেশি আছে। তাহলে কাজে এই কথাটা খাটছে না যে মানে নাম কি বলে এই বিহারে বা বিহারের থেকে যেহেতু উত্তরপ্রদেশটা শস্য শ্যামলা, কাজে ওখানে মুসলমান বেশি, কাজে মুসলমান বেশি যে, কিন্তু বিহারের মানুষ গরিব বেশি, উত্তরপ্রদেশের মানুষ কিন্তু অত গরিব না। উত্তরপ্রদেশ হলো সেন্টার, উত্তরপ্রদেশে কিছু শস্য শ্যামলা আছে দেখেই তো 26 কোটি লোক সেখানে খায় পেরে বেঁচে আছে। সেখানে কিছুটা শস্য শ্যামলা আছে বলেই তো সেটা গোটা ভারতের রাজধানী ছিল। কিন্তু বিহারকে দেখবেন যে উত্তরপ্রদেশের লোককে ঘৃণা করছে, বাঙালির লোকও ঘৃণা করছে, কারণ কি এই জায়গাটা ব্যারেন ল্যান্ড, এই জায়গাটা বৃষ্টি হয় না, শস্য শ্যামলা না। তাইলে এখন পাঞ্জাবে প্রচুর বৃষ্টি পাওয়া যায় এবং পাঞ্জাবে বৃষ্টি হয় শীতকালে, এই জন্য গম হয়, আর বাংলায় বৃষ্টি হয় গ্রীষ্মকালে, ফলে এখানে ধান হয়। কিন্তু দুইটাই কিন্তু প্রচুর শস্য শ্যামলা, সবুজ গ্রিনিশ, এবং পাঞ্জাব এবং বাংলা দুটাই কিন্তু মুসলমান। তো এই জিনিসটা বুঝতে হবে যে বাংলায় কেন মুসলমান, যে কারণে পাঞ্জাব অতি দ্রুত মুসলমান হয়ে গেছিল, ঠিক একই কারণে এটা মুসলমান। কারণ হলো গিয়া যেহেতু এই দুইটাই উর্বর জায়গা, পাঞ্জাব যেমন সিন্ধের পরেই পাঞ্জাব কিন্তু মুসলমান হয়ে যায়, এবং এই যখনই দিল্লি দখল হয়ে গেল তখনই কিন্তু
দিল্লির মানুষের মতো মন কঠিন না। এই বাংলা যেহেতু বেশি শস্য শ্যামলা, এখানে 303টা নদী আছে, সেখানকার মানুষ অনেক যুক্তিবাদী। এবং আরেকটা জিনিস, এখানে যেই আমলে তিনি বলতেছেন তখন কিন্তু স্যার সৈয়দ যে ওইটা লিখছেন যে বাংলার প্রায় অর্ধেক মুসলমান আর বাকি অর্ধেক হিন্দু। তা বাকি অর্ধেক হিন্দু এটা তিনি শিওর, মুসলমান অর্ধেক কিনা সেটা শিওর না। কিন্তু পরবর্তীতে আমরা দেখব বাংলার প্রায় 60% মুসলমান হয়ে গেল। কিভাবে? এটা কিন্তু ওই বঙ্কিম আহমেদ, বঙ্কিম এবং একই সময় বঙ্কিম এবং নাম কি বলে স্যার সৈয়দ। বঙ্কিম ছিলেন ব্রিটিশ ঘেঁষা আর স্যার সৈয়দ ছিলেন ব্রিটিশ ঘেঁষা, কিন্তু তিনি মুসলিম ব্রিটিশ ঘেঁষা স্যার সৈয়দ, আর বঙ্কিম হলো হিন্দু ব্রিটিশ ঘেঁষা। কিন্তু যখন বঙ্কিম এইসব কথাগুলো বলতেছেন যে হিন্দু ধর্মের মহিমা কীর্তন করছেন, সেই সময় কিন্তু বাঙালি মুসলমান আরও বেশি বেড়ে যায়, হিন্দুরা কনভার্টেড হয়, মুসলমান হয়। তাহলে জিনিসটা আমাদের বুঝতে হবে যে হিন্দুরা কেন কনভার্টেড হচ্ছে। তখন তো বাংলাদেশ ফর্ম হয়নি, পাকিস্তান ফর্ম হয়নি। কারণ হলো কি, ওই সময়টা ছিল যোগাযোগের একটা বিরাট, ওই সময় রেল লাইন পাতা হচ্ছে। স্যার সৈয়দ 1898 সালে মারা যান, আর বঙ্কিম মারা যান 1894 সালে, 4 বছরের ডিফারেন্স। তো অনেকেই বলে যে হিন্দুরা বলে যে পাকিস্তান তৈরি করেছেন স্যার সৈয়দ, আর মুসলমানরা স্যার সৈয়দ তৈরি করেছেন বঙ্কিম। তো দুইজনেই সাম্প্রদায়িক ছিলেন, কিন্তু স্যার সৈয়দ অতটা ছিলেন না বঙ্কিম যতটা সাম্প্রদায়িক ছিলেন। বঙ্কিমের হাজার হাজার পৃষ্ঠার উপন্যাস আছে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ, হ্যাঁ, ওস্তাদ কি শুয়োর গুনতেছেন, এই ধরনের কথাবার্তা আছে। তো ওস্তাদজি শুয়োর গুনতেছেন কথাটা মানে হলো যে মুসলমানরা গান টান গায়, তো গান টান পছন্দ হচ্ছে না, খালি বিজ্ঞান পছন্দ হচ্ছে, কিন্তু ওয়েস্টার্নরাও তো গান গায়। এবং ওই গানালার সভ্যতা কারা? জার্মানরা। গানালা সভ্যতা কি যদি আপনি দেখেন যে গানালা, তাহলে ওয়েস্টার্নরা তো গান টান এত গায় না, এদের তো বলে যে গান গাচ্ছে আর কানতেছে। ওখানেও পৃথিবী বিশিষ্ট শুরু এসেছিল বিটোফেন, মোজার, সেই জার্মানির সামরিক ধাক্কার, সামরিক লাথির চোটে ব্রিটিশরা দেশ থেকে পালিয়ে গেল। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ব্রিটিশ জার্মান জ্ঞান তিনি পড়তেন, কিন্তু ব্রিটিশের দালালি করতেন কে? এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কথাগুলো বলছেন যে এই 300 বছর আটকায় রেখেছিল কে? দিল্লি পর্যন্ত, দিল্লিতে মুসলমানরা ধর করতে পারেনি। 900 সালের দিকে পাঞ্জাব দখল হয়ে গেল, 1200 সাল পর্যন্ত তারা আটকায় রেখেছিল। তাহলে 500 সাল ধরি সিন্ধু দখল হয়েছে 1712, আর দিল্লি দখল হয়েছে 500, তাহলে 500 সাল পর্যন্ত আটকায় রাখলো। আর 15 বছরের মধ্যে দিল্লি দখলের 15 বছরের মধ্যে 14 বছরের মধ্যে বাংলা দখল হয়ে গেল। বখতিয়ার খিলজি বাংলা দখল করেছিলেন 1204 সালে। তাহলে 1204 সালে আর এই 1112 সাল, তাহলে 12 বছরের মধ্যে, তাই এক যুগের মধ্যেই। তাহলে জিনিসটা বুঝতে হবে যে বাংলার মানুষ অত্যন্ত লজিক্যাল, বাংলার মানুষের মন নরম। যেটা কোরআন শরীফে বারবার একটা কথাই আসছে যে এই নাম কি বলে, আল্লাহ তাদের মন শক্ত করে দিয়েছেন, তাদের অন্তর ব্যথিগ্রস্ত, যারা তাদের মন নরম তারা ইসলাম হয়ে যায়, ইসলামপন্থী হয়ে যায়। তার মানে কি, যারা অবস্টিনেট, যারা গোড়া, তাদেরকে আমি সেই অর্থে বলতেছি মনটা শক্ত, মনটা সহজে যুক্তি বুঝতে চায় না, বাপদাদার ধর্মেই তারা চলে যায়। কিন্তু বাগদাদার ধর্মের থেকে অন্তত চমৎকার একটা ধর্ম ছিল, সেটা হলো ইসলাম। এবং সেই ইসলামের দিকে কিন্তু ভারতবর্ষের শ্রেষ্ঠ দুটো অংশ, একটা হলো গিয়া বাংলা, আরেকটা হলো গিয়া এই পাঞ্জাব। এবং এটাকে ইকবাল বলতেন কি সেন্ট্রিডিন এলাকা, যেহেতু এই জায়গাটায় প্রচুর ফসল হতো। যারা এই ইসলাম প্রচার করতে আসতো যে সুফিরা, সেটা পাঞ্জাবেও তারা প্রচুর গম পাইতো, আর এখানে প্রচুর ধান পাইতো বাংলায়। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে এই বাংলা এবং এই পাঞ্জাবি কিন্তু তুর্কিদের এই ঘর হীরাতে ভরে দিয়েছিল। কারণ কি, হীরা ছিল ওই নাম কি বলে ওই সময় সবচেয়ে দামি রত্ন। কিন্তু হীরা, যারা যেখানে ফল ফসল হইতো তাদের কাছে মানুষ হীরা বিক্রি করে দিত। তাহলে বাংলা থেকেই হীরা কালেক্ট, বাংলার লোকের কাছে হীরা ছিল, কারণ বাংলায় প্রচুর ফসল হতো, তারা হীরা কিনতে পারতো। এবং পাঞ্জাবে প্রচুর ফসল হতো, এই জন্য পাঞ্জাবিরা হীরা কিনতে পারতো। এবং এই দুই ফসল আলা দুই সব বেস্ট এলাকা থেকে নিয়ে পাঞ্জাব পাকিস্তান গঠিত হয়, একটা ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। পরবর্তীতে কিন্তু ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়ে বাংলাদেশ একটা স্বাধীন এলাকা এবার গঠন হয়েছে। কিন্তু বাঙালি এখনও সেই বঙ্কিমে বিশ্বাস করছে, মানে এই বর্ণবাদী বঙ্কিম অথবা আমেরিকান সাদা চামড়ার যে ইটন, এদেরকে বিশ্বাস করছে। কিন্তু ইটনও ভুল, বঙ্কিমও ভুল। কাজে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।